খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফুরফুরা শরীফের সাম্প্রদায়িক হুমায়ুনের সঙ্গে দেখা করলেন না নওশাদ। বিএলও অ্যাপে বাবা মায়ের নামে গড়মিল, এসআইআর আতঙ্কে ঘুমের মধ্যে মৃত্যু ৩৮ বছরের যুবকের। গাজায় পাক সেনা মোতায়েন নিয়ে রণংদেহী মেজাজে ইসরায়েল, হামাসের সঙ্গে জঙ্গি যোগের বিস্ফোরক দাবি। বন্ধ হিন্দ মোটর কারখানায় ধর্ষণ, নাবালিকাকে গ্রেপ্তার, তৃণমূল ঘনিষ্ঠ যুবক নিখোঁজ আরও 2। ইডি চোর থানায় অভিযোগ দায়ের খোদ মুখ্যমন্ত্রীর, বিপাকে কারা, কেন এই পদক্ষেপ মমতার। দ্রুত শুনানি হোক, আইপ্যাক মামলা মুলতবি হতেই প্রধান বিচারপতির কাছে ইডি। আসছি বিস্তারিত খবরে। ফুরফুরা শরীফের সাম্প্রদায়িক হুমায়ুনের সঙ্গে দেখা করলেন না নওশাদ। শুক্রবার হুগলি জেলার ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, কিন্তু জোট নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার কথা থাকলেও তিনি দেখা না করায় কোনো আলোচনা হলো না। উপরন্তু নওশাদের পক্ষ থেকে হুমায়ুনকে একটি বার্তা দিতে বলা হয়েছে, সেকুলার হন, আগে পরে কথা হবে। ব্রিগেডে সভা করার আগে শুক্রবার হুগলির ফুরফুরা শরীফে গিয়েছিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেখানে গিয়ে হুমায়ুন বেশ কয়েকজন পীরজাদার সঙ্গে দেখা করেন, কিন্তু যাদের দলের সঙ্গে জোট করবেন বলে বার্তা দিয়েছেন তিনি, সেই আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী তাঁর সাথে দেখা করলেন না। তারপরেও জোট নিয়ে আশাবাদী সদ্য গঠিত জনতা উন্নয়ন দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। এসআইআর শুনানি নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। এরই মধ্যে এসআইআর আতঙ্কে রাজ্যে আরও এক মৃত্যুর অভিযোগ। ঘুমের মধ্যেই মৃত্যু ৩৮ বছরের যুবকের। মৃত ওই যুবকের নাম ফিরোজ মোল্লা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা হাসনাবাদের ভেভিয়া এলাকায়। পরিবারের দাবি, বিএলও অ্যাপে অনলাইন রেকর্ডের সঙ্গে বাবা মায়ের নামের মিল পাওয়া যায়নি। এরপর থেকেই দুশ্চিন্তায় ছিলেন ফিরোজ, ভেঙে পড়েছিলেন, আর সেই কারণে এই মৃত্যু বলে দাবি। ইতিমধ্যে মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জানা গেছে, অন্যান্যদের মতোই এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন ফিরোজ মোল্লা। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবা মায়ের নাম থাকায় সেই সংক্রান্ত নথি এবং প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছিলেন। এরপরেও শুনানির জন্য আগামী ৩রা জানুয়ারি ফিরোজকে তলব করা হয় শুনানির জন্যে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন বাবা মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে, কিন্তু বিএলও অ্যাপে থাকা অনলাইন রেকর্ডের সঙ্গে সেই নাম মেলেনি। এরপর থেকেই আতঙ্কে ছিলেন ফিরোজ, এমনটাই দাবি পরিবারের। ফিরোজের স্ত্রী এবং মা জানিয়েছেন, বাড়িতেও বারবার ফিরোজ বলেছিলেন তার আতঙ্কের কথা, নাম না ওঠা নিয়ে চিন্তায় ছিলেন। এমনকি শুক্রবার সকালেও ঘুম ভেঙেও সেই এসআইআরের কথা বলেছিলেন। এরপর ফের শুয়ে পড়েন। ডাকতে গিয়ে দেখা যায় আর সাড়া নেই। ফিরোজের স্ত্রী সেলিনা মোল্লার অভিযোগ, খুবই দুশ্চিন্তায় ভুগছিলেন তার স্বামী। সকালে কথা বলেছিলেন স্বামীর সঙ্গে, তারপর ডাকতে গিয়ে দেখেন নড়াচড়া করছে না। তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যান তারা। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর জন্য এসআইআর প্রক্রিয়াকেই দায়ী করছেন ফিরোজের স্ত্রী। ফিরোজের মায়েরও একই অভিযোগ। তিনি ছেলেকে অনেক বুঝিয়েছিলেন, তবুও ছেলের মন থেকে ভয়টা যাচ্ছিল না। পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ বলে জানা গেছে। বাড়িতে ছোট সন্তান আছে। তৃণমূলের তরফে পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। গাজা পুনর্গঠনে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তিবাহিনীতে পাকিস্তানি সেনার উপস্থিতি কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েল। শুক্রবার ভারতীয় রাষ্ট্রদূত রিওফেন আজার সাফ জানিয়েছেন, ইহুদি রাষ্ট্র হিসাবে পাকিস্তান ও তাদের লস্কর ঘনিষ্ঠ সেনাদের উপস্থিতি অসম্ভব। ইসরায়েলের দাবি, লস্করে তাইয়েবার মতো ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হামাসের গোপন আঁতাত রয়েছে, যা নিরাপত্তার জন্য বড় হুমকি। রাষ্ট্রদূত আজার স্পষ্ট করেছেন যে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা সম্ভব নয়। ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া পাকিস্তানের পক্ষেও গাজায় সেনা পাঠানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ হামাসের বিরুদ্ধে অস্ত্র ধরা মুসলিম বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট করবে। ফলে শান্তি বাহিনীতে পাকিস্তানের অন্তর্ভুক্তি নিয়ে বর্তমানে তীব্র ভূরাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায়
বছর ১৬-র এক নাবালিকা এক বন্ধুর সঙ্গে বন্ধ হয়ে যাওয়া হিন্দ মোটর কারখানার ভিতর গিয়েছিল। সেখানে দুই সঙ্গীকে নিয়ে উপস্থিত হন তৃণমূলের যুবনেতা পরিচয় দিয়ে আগেই হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এবার আমি সিভিক ভলেন্টিয়ার বলে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে শোরগোল এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু ধর্ষণে জড়িত বাকিদের অবিলম্বে ধরার দাবি তুলে উত্তরপাড়া থানার সামনে জিটি রোড অবরোধ করল সিপিএম। শাসক দলকে নিশানা করল বিজেপি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বছর ১৬-র এক নাবালিকা এক বন্ধুর সঙ্গে বন্ধ হয়ে যাওয়া হিন্দ মোটর কারখানার ভিতরে গিয়েছিল। সেখানে দুই সঙ্গীকে নিয়ে উপস্থিত হন তৃণমূল নেতারা। তারা ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ইডি চোর, থানায় অভিযোগ দায়ের খোদ মুখ্যমন্ত্রীর। বিপাকে কারা, কেন এই পদক্ষেপ মমতার? ইডির বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম ঘটনা আগে কখনো দেখা যায়নি। গতকালের টান পরিস্থিতির পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী। কলকাতার শেক্সপিয়ার সরণি থানা এবং বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দুটি আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সকাল থেকে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছিল। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আর ঠিক তারপরেই ঘটে এক নজিরবিহীন ঘটনা। ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের বাড়ির ভেতরে নথিপত্র খতিয়ে দেখছেন, ঠিক সেই সময় আচমকাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। তড়িঘড়ি করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন তিনি। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী সরাসরি ঘটনাস্থলে পৌঁছানোর ঘটনা এই রাজ্যে আগে কখনো দেখা যায়নি। দীর্ঘ সময় তিনি ওই অফিসেই অবস্থান করেন। সেই সময় তার সঙ্গে ছিলেন বিধায়ক সুজিত বসু এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ইডি বেআইনিভাবে নিয়ে গেছে। শুধু কাগজ নয়, ল্যাপটপ এবং মোবাইলে থাকা তথ্য নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ যে কোনো বৈধ অনুমতি ছাড়াই এই কাজ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এবার থানার দ্বারস্থ হলেন খোদ মুখ্যমন্ত্রী। প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশির ঘটনায় শেক্সপিয়ার সরণি থানায় দুটি মামলা রুজু হয়েছে। এর মধ্যে একটিতে অভিযোগকারী মুখ্যমন্ত্রী নিজে, অন্য মামলাটি পুলিশ নিজের উদ্যোগে দায়ের করেছে। মামলার অভিযোগে চুরি, জোর করে বাড়িতে প্রবেশ এবং ইলেকট্রনিক তথ্য হাতিয়ে নেওয়ার মতো ধারা যুক্ত করা হয়েছে। অন্যদিকে আবার সেক্টর 5-এ অবস্থিত আইপ্যাকের অফিস সংক্রান্ত অভিযোগ করা হয়েছে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। তবে এই দুই অভিযোগে কোনো নির্দিষ্ট ইডি আধিকারিক অথবা সিআরপিএফ জওয়ানের নাম উল্লেখ করা হয়নি। অর্থাৎ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, একজন ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই এফআইআর করছেন। নিজের পদের মর্যাদা অন্তত রক্ষা করা উচিত। তাঁর দাবি যে আসন্ন রাজনৈতিক লড়াইয়ের হারার ভয় থেকে এরকম পদক্ষেপ নিয়েছেন তিনি। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা, আর এই কাউকে দিয়েই করাতে না পেরে মুখ্যমন্ত্রী নিজেই থানায় গিয়ে অভিযোগ করলেন। সব মিলিয়ে ইডি অভিযান, মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং পাল্টা রাজনৈতিক প্রতিক্রিয়ায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী দিনে এই ঘটনার মোড় কোন দিকে যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কলকাতা হাইকোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলায় নতুন মোড় নিয়েছে। শুক্রবার জোড়া মামলার শুনানি এজলাসে অভূতপূর্ব বিশৃঙ্খলা এবং ভিড়ের কারণে মুলতবি হয়ে যায়। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানি শুরু হওয়ার আগেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিচারপতি এজলাস ছেড়ে চলে যান এবং পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় 14 জানুয়ারি। এই আবহে দ্রুতই মামলার শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টর। আইপ্যাকের সল্টলেক সেক্টর 5-এর দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি তল্লাশি ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি টানাপোড়েন পৌঁছে গেছে কলকাতা হাইকোর্টে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় ইডি। ওই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পক্ষভুক্ত করা হয়েছে। এর পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই দুই মামলার শুনানি হওয়ার কথা ছিল। দুপুর 2টো নাগাদ এজলাসে আসেন বিচারপতি
ঘোষ 2:30টা থেকে আইপ্যাক মামলা শোনার কথা ছিল তাঁর, কিন্তু এই মামলা শুরুর আগে থেকেই এজলাসে ভিড় জমতে থাকে। ইন্টার্ন আইনজীবীদের এজলাস ছেড়ে চলে যেতে বলতে বাধ্য হন কোর্ট অফিসার। তিনি বলেন, আপনারা চলে যান, প্রচুর ভিড়ে শুনানির কাজ হচ্ছে না। বিচারপতি ঘোষ বলেন, 5 মিনিট সময় দিলাম, মামলার সঙ্গে যুক্ত নন এমন আইনজীবীরা বেরিয়ে যান। অত্যাধিক ভিড় হয়ে গেছে, না হলে আমাকে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে হবে। তৃণমূলের করা মামলার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও একই অনুরোধ করেন, কিন্তু কারা থাকবেন কারা বেরোবেন তা নিয়ে আইনজীবীদের মধ্যে গোলমাল বেঁধে যায়। বিস্তর ধাক্কাধাক্কি হয়, বিরক্ত হয়ে বিচারপতি উঠে চলে যান। মামলা আগামী 14ই জানুয়ারি পর্যন্ত মুলতবি করে দেন তিনি। সূত্রের খবর, মামলা মুলতবি হওয়ার অখুশি ইডি। এরপরেই তারা কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে দ্রুত শুনানি চেয়ে আবেদন জানায়। প্রথমে মৌখিকভাবে বিষয়টি প্রধান বিচারপতির অফিসে জানানো হয়। হাইকোর্টের সূত্রে খবর, ইডির আবেদন যদি ওই বিচারপতি ঘোষের এজলাসে শুনানি সম্ভব না হয়, তবে অন্য বিচারপতির কাছে মামলা পাঠানো হোক। ইডিকে তাদের আবেদন লিখিতভাবে জানানোর জন্য প্রধান বিচারপতির অফিস থেকে বলা হয়েছে। তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো জরুরি ভিত্তিতে বেঞ্চে বসিয়ে শুনানি চেয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন করে ইডি। বৃহস্পতিবার সকালে কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হঠাৎই তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর। একই সময়ে আরেকটি ইডি দল সল্টলেকের সেক্টর 5-এ অবস্থিত আইপ্যাকের দপ্তরেও পৌঁছে যায়। বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা যায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যান, তারপরে সল্টলেকের আইপ্যাক দপ্তরেও প্রবেশ করেন। ইডি তল্লাশি চলাকালীন প্রতীকের বাড়িতে ঢুকে নথিপত্র, ফাইল এবং ল্যাপটপ বার করে আনেন তিনি। পরে সল্টলেকের সংস্থার দপ্তরে গিয়েও একই কাজ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সংস্থা তৃণমূলের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারপরেই তদন্তে বাধা পাওয়ার অভিযোগ তুলে